সিটজু বেসিক্যালি টিবেটিয়ান অরিজিন, আর হিস্ট্রি বলতে সিটজু ডিসেন্ডেন্ট অফ লাসা অ্যাপসো, এবং এটাকে নিয়ে পরবর্তীকালে এটা ডেভেলপ করেছেন চায়না। এটাকে আমরা লায়ন ডগ বলে থাকি অনেক সময়, এবং এরা ব্যাকিওসিফিলিক গ্রুপে পড়ে, মানে নাকথ্যাবড়া কুকুরের মধ্যে পড়ে, এবং এটা টয় ব্রিড। এর কোট টেক্সচার এবং আই এভরিথিং আলাদা হয় লাসা অ্যাপসোর থেকে, অনেকটাই ডিফারেন্ট। টেম্পারামেন্টাল ব্যাপারটাও সিটজু অনেকটাই কুল এবং অনেক ফ্যামিলিয়ার দেন লাসা অ্যাপসো। লাসা অ্যাপসো ভীষণ ভালো হয়, এবং এই সিটজুর এই ট্রাই কালার, বাই কালার, সিঙ্গেল কালার, এইগুলো অনেক অনেক ধরনের কালার হয় সিটজু। ভীষণ সুন্দর ব্রিড একটা, ফ্যামিলির জন্য, বাচ্চাদের সঙ্গে খেলার জন্য সিটজু আপনারা অবশ্যই রাখতে পারবেন। প্রথম কথা, সিটজু মেনটেনেন্সটা ভীষণ ইজিয়ার দ্যান দ্য আদার ডগস, আদার ব্রিড। মেনটেনেন্স বলতে আমি বলতে চাইছি এদের কোট টেক্সচারটা অনেক পাতলা হয়, এদের লোমটা অনেক পাতলা, যার জন্য একে যদি আপনারা রেগুলার গ্রুমিং করেন বা ব্রাশিং করেন তাহলে কি হয়, এর লোমটা খুব সুন্দরভাবে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে সিটজুর টেম্পারামেন্ট। সিটজুর টেম্পারামেন্ট প্রত্যেকের জন্য, মানে বাচ্চা থেকে বড় থেকে সবার সঙ্গে মিলেমিশে যেতে পারে, সব ভীষণ প্লেফুল হয়, এবং এদের কোনো হ্যাজার্ডস নেই অ্যাজ যে সিটজু প্রচণ্ড রকম ভোগে, বা সিটজুর যে, এবং ছোট ব্রিড যে কোনো জায়গায় ক্যারি করতে খুব সুবিধা হয় লোকের, এবং ভীষণ এন্টারটেনিং, হ্যাঁ, এবং ভীষণ প্লেফুল, ভীষণ সফট, এবং ভীষণ সুন্দর ব্রিড। এটি একটি 40 দিন 45 দিনের একটি সিটজু বাচ্চা আমার কাছে রয়েছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে সিটজু বাচ্চাটা দেখছেন, প্রথম কথা এর চোখ দেখলে আপনি বুঝতে পারবেন টাইট ব্ল্যাক আইজ, ঠিক আছে, চোখগুলো কিন্তু একদম, এবং এই যে নাকটা খালি থ্যাবড়া হলেই হবে না, এটার একটা আপটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এই নাকটা খালি থ্যাবড়া না, এই নাকটার একটু আপটার্ন আছে। এই ব্যাকিওসিফিলিক গ্রুপের এই আপটার্নটা খুব জরুরি। ধরুন নাকটা একটু থ্যাবড়াটে, কিন্তু এখানে স্টপ আছে প্রচুর বড়, তাহলে কিন্তু সেটাকে আমরা প্রপার সিটজু বলতে পারি না। কিন্তু এই যে আপটার্নটা, এই যে নাকের এই যে বোচা ভাবটা, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। এদের ফার কোয়ালিটিটা একদম অন্যরকম হবে, লাসার মতো হবে না, খুব নরম, তুলোর মতো, অনেকটা বেড়ালের মতো এফেক্ট আসে। এদের হেডটা গোল হয়, হ্যাঁ, বডিটা খুব কম্প্যাক্ট হয়, খুব কম্প্যাক্ট হয় বডিটা। এটা একটা ট্রাই কালার সিটজু। এর কানে দেখুন একটা ব্ল্যাক আছে, এই গোল্ডেন কালার আছে, হোয়াইট, এই কালার কম্বিনেশনটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবং এরা কিন্তু খুব একটা লম্বাটে নেবেন না, সবসময় চেষ্টা করবেন একটুখানি কম্প্যাক্ট বাচ্চা নেওয়ার, একটু লম্বাটে বাচ্চা হলে, কারণ সিটজু আমরা সবসময় কম্প্যাক্টটা একটু পছন্দ করি, আমার পার্সোনালিও খুব বেশি পছন্দ, এবং অল টাইম গ্রুমিংয়ে রাখবেন। এইগুলো দেখে নিলে আশা করছি আপনারা ঠকবেন না। ভালো করে রেকটামটা চেক করে নেবেন যখন একটা বাচ্চা নেবেন, দেখবেন যে তার গা থেকে কোনো বাজে রকম কোনো স্মেল আসছে কিনা, সে ঠিকমতো পেটে কোনো র্যাশ আছে কিনা প্রচুর পরিমাণে, হ্যাঁ, সে কবে, মানে অ্যাট দ্য ডে এন্ড তার ডিওয়ার্মিংটা কতদিন আগে হয়েছে, ভ্যাকসিনেশনটা, ওয়েদার তার ভ্যাকসিনেশনটা ঠিকমতো হয়েছে কিনা। 45 দিন 50 দিনে আমরা প্রথম ভ্যাকসিন করি, DHPP-IL বলে একটা ভ্যাকসিন করি, পাপি ডিপি বলে প্রথম ভ্যাকসিন দিয়ে আমরা পথ চলা শুরু হয়। তারপরে আমরা DHPP-IL করি, অ্যাকর্ডিংলি আমরা অ্যান্টি র্যাবিস করি। তো সেগুলো তো ভেটের ব্যাপার, আপনারা ভালো হেলথ চেক আপ করাবেন যখন, তখন ভেটেরা আপনাদের গাইড করে দেবে কোনটা কিভাবে করবেন। বাট একটা হেলদি পাপি, প্লেফুল পাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সব থেকে বড় একটা ভুল ধারণা যে কুকুরের লোম কেটে দিলে বোধহয় কুকুরের গরম কম লাগে, বা কুকুরের চোখের সামনের লোমটাকে কেটে দিলে বোধহয় কুকুর দেখতে পায় অনেক ক্লিয়ার। না, কখনোই নয়। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, এবং আমি যতটুকু পড়াশুনো করে বুঝতে পেরেছি, কুকুরের লোমটা রাখাটা ভীষণই প্রয়োজন। সেটাকে সুন্দরভাবে গ্রুমিং করে ডেভেলপ করানো উচিত। তাতে কি হয়, ওর শরীরটা, স্কিনটা অনেক ঠান্ডা থাকে, ওয়েল নারিশড হয়, এবং এতে বাচ্চারা অনেক ভালো থাকে। হট করে গিয়ে একটা পাপি কাট করে নিয়ে চলে এলাম ওয়ান ফাইন মর্নিং, আমি লোমটা রাখতে পারছি না বলে পুরো লোমটাকে কেটে দিলাম, সেটা কিন্তু ওদের সাইকোলজিক্যাল এফেক্ট হয় সিটজুর। ওরা লোমে সবসময় ভালো থাকে, ওদের চোখ এর সামনেটাকে একদম ন্যাড়া করে দেওয়ার বা পরিষ্কার করে দেওয়ার কোনো সেরকম দরকার হয় না। কারণ কখনো দেখবেন না চোখের সামনে লোম থাকা অবস্থাতেও সে কোনো জায়গায় গিয়ে ধাক্কা মারছে বা কোনো জায়গায় তার ধাক্কা লাগছে। হ্যাঁ, চোখটাকে পরিষ্কার রাখতে হয়, কারণ চোখের লোমটা সেটা চোখে গেলে ওদের চোখ থেকে জল কাটে, যেটাকে আমরা ওয়েট টিস্যু দিয়ে বা ভালোভাবে আমরা ওটাকে পরিষ্কার রাখতে হবে, স্যানিটাইজ মেনটেন করতে হবে, সুন্দরভাবে রাখতে হবে, কান পরিষ্কার করতে হবে, অ্যানাল গ্ল্যান্ড পরিষ্কার রাখতে হবে। তাহলে কোনো বাচ্চা
বাচ্চারই কোনো রকম প্রবলেম সিটজু কেন কোনো ব্রিড নিয়েই হওয়ার কথা না। তবে আমার একটাই রিকোয়েস্ট, সিটজু নেওয়া মানে আপনারা এটা মাথায় রাখবেন যে সিটজু কিন্তু একটা ফার বেবি, সুতরাং ফার বেবিটাকে মেনটেন করতে গেলে ফারের প্রতি ডেডিকেশান এবং ভালোবাসা আপনার থাকতে হবে। দামটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোয়ালিটির ওপর, দাম কখনোই এক হয় না, এক একজনের ব্রিডারের বাচ্চা এক এক রকম দাম হয়, সে তার মতো করে দামটা ঠিক করে, কোয়ালিটির ওপর দামটা ডিপেন্ড করে। বাট দেখুন, একটা পেট কোয়ালিটির সিটজু নিতে যান, যে কোনো সিটজুই নিতে যান, আগে আপনি দেখুন ব্রিডটা কেমন, দামটা ম্যাটার করে না। একটা অরিজিনাল সিটজু যদি হয় সেটা 25,000 থেকে শুরু হওয়া উচিত, 35-40,000 টাকা অবধি যেতে পারে অ্যাকর্ডিং টু কোয়ালিটি। বাট এখানে দেখতে হবে সিটজু বাচ্চাটা ভ্যাকসিনেটেড কিনা, বাচ্চাটার পেডিগ্রি আছে কিনা। মানে ধরুন কমিট করলো পেডিগ্রি পেপার দেবো, কিন্তু তারপরে দেখা গেল পেডিগ্রি পেপারটা পেলেন না, এটা হবে কিনা, আদৌ বাবা মা পেডিগ্রি ডগ কিনা, সেগুলো জানলে তার উপর ডিপেন্ড করে দামটা। 25,000 অনওয়ার্ডস আপনি ভালো সিটজু পেতে পারেন অ্যাজ পার নাও মার্কেট ভ্যালু। দেখুন, খরচাটা হচ্ছে গিয়ে সিটজুর যেটা হয় সেটা হচ্ছে গ্রুমিংয়ের, খাওয়া দাওয়া ভীষণই নমিনাল খাওয়া দাওয়া, এবং সিটজুকে নানান রকম ডগ ফুডও এখন বেরিয়ে গেছে সিটজুর জন্য স্পেশালি, বা নর্মাল ডগ ফুডও পাওয়া যায়। তাছাড়াও আমরা বাড়ির খাবারও সিটজুকে দিতে পারি। মেন যেটা লাগে খরচা সেটা হচ্ছে মেনটেনেন্সে। আমি সবসময় বলবো যে ডগ শ্যাম্পু ইউজ করবেন, ডগ কন্ডিশনার ইউজ করবেন, ভালো কোয়ালিটির ব্রাশ ইউজ করবেন। এই ধরনের কোয়ালিটির ব্রাশ ইউজ করলে যেটাতে ওদের লাগবে না, এইগুলোটাই হচ্ছে এক্সপেন্সিভ। আদারওয়াইজ সেরকম এক্সপেন্স কোনো কিছু লাগে না, সেরকম ম্যাক্সিমাম আপনার 3-4 হাজার টাকার মধ্যে হয়ে যায়। বাট গ্রুমিংটা আপনি বাড়িতে করছেন না পার্লারে গিয়ে করাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে। আমার কাছ থেকে যারা বাচ্চা নেয় তাদের সব আমার বলাই থাকে, আমার কমিট করা থাকে যে আমার একটা 24/7 সার্ভিস চলে। মানে আমি বলি যে আমাকে যদি রাত্রিবেলাও কেউ ফোন করে এমার্জেন্সিতে, আমি চেষ্টা করি তাকে হেল্প আউট করে দেওয়ার। হয়তো ইনিশিয়ালি একটা ছোট্ট একটা কোনো ওষুধ বলে দিলাম, ধরুন খুব বমি করছে একটু অ্যান্টাসিড বলে দিলাম, বা ধরুন খুব অ্যালার্জি হয়ে গেছে একটা অ্যালার্জির ওষুধ দেওয়ার জন্য বলতে পারি, বা হয়তো খুব পায়খানা হচ্ছে তার জন্য একটা, তারপরে আপনাকে ভেটের কাছে নিয়ে যেতে হবে। তো এছাড়াও আমি গ্রুমিং নিজে বাড়িতে গ্রুমিং করি, গ্রুমিং আমার পার্লার আছে, চেষ্টা করি যে যতটা সুন্দরভাবে চেষ্টা করি গ্রুমিং করার। কারণ বেসিক যে গ্রুমিংগুলো হয়, বেসিক গ্রুমিংগুলো আমি বহুদিন ধরে করছি বলে বেসিক জিনিসগুলো গ্রুমিং করাটা খুব প্রয়োজন, সেটা করি। এবং এরপরে কিছু কিছু যা যা নেসেসারি সার্ভিস আছে সেগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি। এবং কুকুর ভালোবাসবেন, জীবন সুন্দর হবে, এটাই আমার বার্তা।